এত সুন্দর জীবন্ত চিত্র, মনে হচ্ছে এই মেয়েটাকে আমি এই ভয়ঙ্কর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সচক্ষে পর্যবেক্ষণ করছি। মার্শাদ তুলি হাতে নিয়ে চিত্রটার দিকে নজর রেখে আলতো হাসলো। আদিরা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কাউকে উদ্দেশ্য করে আঁকা হয়েছে কি, নাকি এমনি এঁকেছেন? মার্শাদের বিষণ্ণতা ভারাক্রান্ত মন হেয়ালি করতে চাইলো। সে হেয়ালি করলে বলল, এমন কেউ যাকে আমি অনেক ভালোবাসি, যাকে এই রূপে দেখে আমার মন তার খুশির উচ্ছ্বাসিত হয়েছিল, যাকে ছাড়া হয়তো নিষ্ঠুর পৃথিবী আমায় ক্রাশ করে নিত, যার জন্য নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। সেই পরম সুন্দরী রমণী আমার দেখা দ্বিতীয় সুন্দরী নারী, প্রথম জন আমার মা, যাকে আমি জ্ঞান হওয়ার পর দেখিনি। আদিরা মার্শাদের মুখ নিঃসৃত প্রতিটা শব্দ গভীরভাবে অনুধাবন করলো। হুট করে তার মনের কুঠুরিতে প্রশ্নের উদ্বেগ ঘটল। আদিরা কি কাউকে ভালোবাসে? আদিরা সন্দিহান হয়ে প্রশ্ন করলো। তাকে খুব ভালোবাসেন? মার্শাদ তাচ্ছিল্য হাসলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খুব। তার জন্য জানও দিতে পারি, নিতেও পারি। তাকে ভালো না বেশি থাকা যায় না যে। আদিরার মনে হলো তার মন কাঁচের মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তাহলে এতদিন মার্শাদের চোখের যে ভাষা, সে কি ভুল পড়েছে? আদিরা আপন মনে প্রমোদ গুনল, মার্শাদ তো তাকে মুখে কিছু বলেনি, আর না কোনো ওয়াদা দিয়েছে। হয়তো তার ভাবনায় ভুল ছিল। আহনাফ আদিরার দিকে তাকালো। আদিরার চেহারার ভাবভঙ্গি তার ঠিক সুবাদা ঠেকলো না। মার্শাদ কি হিসেবে কথাগুলো বলেছে তার সবটা বোধগম্য হওয়ার কথা নয় তার। যারা এই বিষয়ে অবগত তারাই বুঝতে পারবে একমাত্র মার্শাদের কথা। আহনাফ আদিরার পাণ্ডুর মুখশ্রী দেখে নিয়ে মার্শাদের দিকে তাকালো। মার্শাদ এক দৃষ্টিতে চিত্রটার দিকে তাকিয়ে আছে। আহনাফ বুঝলো মার্শাদ যা বলেছে তা তার অবচেতন মনের সরল ভাষা। আহনাফ মাথায় হাত দিয়ে একটা ঢোক গিলে আদিরাকে বলল, জানতে চাও না চিত্রটা কার? আদিরা মলিন হাসলো। তার জানার কোনো ইচ্ছে নেই। সে যে শুনতেই জেনে গেছে তাতে নিজে সামলে নিতে পারবে সে। আদিরা ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, না ভাইয়া, সমস্যা নেই, আমি একটু কদম গাছটার কাছে যাবো। আহনাফের মনে হলো আদিরা জানতে চাক বা না চাক, কিন্তু তাকে বলতেই হবে। আহনাফ হড়বড়িয়ে বলল, সে আপিলি, মানে মার্শাদের বড় বোন। আজ আপিলি তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই শ্রাবণ মাসেই আপিলির সাথে মার্শাদ শেষবারের মতো বান্দরবান গিয়েছিল। তারপর তো আপিলির সাথে যাওয়া হয়নি। আপিলি পাহাড়ের চূড়ায় এমনভাবে প্রকৃতি উপভোগ করছিল, সেটাই মার্শাদ চিত্রতে ফুটিয়ে তুলেছে। আদিরা সব শুনে বোকা বনে গেল। সে তো চিত্রর মেয়েটাকে মার্শাদের প্রেমিকা ভেবে মস্ত বড় ভুল ভেবে বসেছিল। আদিরা ভুল ভেবে চোখ মুখ খিচে জিভে কামড় দেয়, আর মার্শাদ সামনের দিকে তাকিয়ে আলতো হাসে। বিগত 3 দিনে রাদীপের অবস্থা খুবই শোচনীয়। সে ঘুমে জাগরণে সর্বক্ষেত্রে মিলিকেই দেখে। রাদীপকে রাতের বেলা কেউ খাবারের সাথে লাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইড ড্রাগ মিশিয়ে দেয়, যা একটি সিনথেটিক ড্রাগ। শস্যদানার উপর জন্মানো বিশেষ ধরনের ছত্রাক থেকে উৎপাদিত লাইসার্জিক অ্যাসিড থেকে রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে ডিলাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইড বা এলএসডি তৈরি করা হয়। সাধারণভাবে এলএসডি বর্ণ ও গন্ধহীন হয়ে থাকে। এটা এক ধরনের বিভ্রম তৈরি করে, ফলে এটা সেবনের পর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন মানুষ যা খুশি তাই করতে পারেন। এটা হ্যালুসিনেশন তৈরি করায়। যা নিয়ে খুব চিন্তা করবে তা তার অক্ষিপটে ভেসে উঠবে। যদি সুন্দর চিন্তা করে তো সুন্দর সব ভেসে উঠবে, আর যদি খারাপ কিছু চিন্তা করে এটা সেবন করে তবে খারাপটাই ভেসে উঠবে। এটা চিকিৎসকদের অনুমতি ছাড়া সেবন করা ক্ষতিকর ও প্রাণহানি। রাদীপের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এই অভিপ্রায়ে সে গতকাল রাত 3টের পর 2 পাতা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। মার্শাদ আজ বিকেলে মিলাদ পড়িয়ে ও এতিমখানার বাচ্চাদের মিলির জন্য খাবার খাইয়ে মিলির শ্বশুর বাড়িতে গিয়েছে মিলাদের খাবার নিয়ে। মার্শাদ সেখানে গিয়ে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে কলিং বেল চাপে। দরজা খোলে সেই বাড়ির কাজের লোক। মার্শাদ বাড়ির মানুষদের উদ্দেশ্যে হাঁক ছাড়ে, কোথায় শিকদার বাড়ির মানুষজন? বেরিয়ে আসুন, আপনাদের বাড়ি বইয়ের ছেলের ঘরের সন্তানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
বাড়ির লোকজন চৌকাঠের কাছে এসে মার্শাদকে দেখে অবাক হলো। মিলির প্রথম মৃত্যুবার্ষিকীর পর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সে আসেনি, আজ এসেছে দেখে অবাক হলো। মার্শাদ বাঁকা হাসে, তারপর বলে, আপনাদের ছেলে কোথায়? সে তার বউ বাচ্চার মৃত্যুবার্ষিকীর মিলাদের অংশ হবে না? ডাকুন তাকে। রাদীপের বাবা মা ভাই ভাবি অবাক হলো। মার্শাদ ওদেরকে আর ঘাটাতে চাইল না। মার্শাদ তাচ্ছিল্য হেসে বলে, থাক, সে হয়তো আমার সামনে আসতে চায় না। মিলাদের খাবারগুলো রাখুন, আমি আজ আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মার্শাদ রাদীপদের বাড়ির কাজের লোকের হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। মার্শাদের ঠোঁটের কোণে তৃপ্তির বাঁকা হাসি। সন্ধ্যার সময় বান্দরবান থেকে রাদীপের মৃত্যুর খবর এলো। রাদীপদের পরিবারে শোকের মাতম। রাদীপের মায়ের প্রেশার ফল করে সেন্স হারিয়ে ফেলেছিলেন তিনি। এখন তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কতক্ষণ পর সে রাদীপের নাম নিয়ে বিলাপ করছেন। রাদীপের লাশ আনার ব্যবস্থা হচ্ছে দ্রুত। রাহুল আমিন বিষয়টা বিশ্বাস করতে পারলেন না। সাগরকে তৎক্ষণাৎ ফোন করলেন। সাগর তখনও খবরটা জানে না। সাগর চট্টগ্রামে তার বাড়িতে এখন। সে ঘুমিয়েছিল। কয়েকবার ফোনের রিংটোনে সে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে চিৎকার করে অকথ্য গালাগাল দিতে শুরু করলো। রাহুল আমিন প্রচণ্ড রেগে বললেন, তোর ঘুম আমি বের করব। তুই না বলেছিলি বান্দরবন তোর পরিচিত আছে? তাহলে রাদীপ আত্মহনন করলো কেন? জবাব দে। সাগর হুড়মুড় করে উঠে বসে। রাদীপ যে কিনা নিজের জীবন বাঁচাতে এত বছর পালিয়েছিল, সে সুইসাইড করেছে? সাগর বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলল, কী সব বলছেন? রাদীপের এন্টারটেইনিংয়ের জন্য তো সব ব্যবস্থা করা ছিল, যা আমি নিজে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে করেছি। তাহলে সুইসাইডের কারণ কি? সে তো আনন্দেই ছিল। রাহুল আমিন বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। রাদীপের পরিবার তদন্ত করতে চায় তাদের ছেলে কি আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে, কিন্তু রাহুল আমিন সেখানে বাদ সাধেন। কারণ তিনি জানেন রাদীপ কিছুটা হলেও মাদকাসক্ত। এখন যদি ব্যাপারটা জানাজানি হয় তাহলে তো আরও ঝামেলা হবে। আর রাদীপ যা যা সেবন করত তার চুলের স্যাম্পলে 90 দিন মাদক প্রভাব পাওয়া যাবে। তাই জলদি কবরস্থানে নিয়ে কবর দিতে চান তিনি। রাদীপের মৃত্যুর নিশ্চিত খবর পেয়ে মার্শাদ উচ্চ স্বরে হেসে ওঠে। আহনাফরা মার্শাদের সাথেই ছিল। মার্শাদ হোস্টেলের ব্যালকনিতে গিয়ে নিচের দিকে ঝুঁকে বলে, এলএসডি কাজে দিয়েছে, জাস্ট 2টা হাইডোস, আর সাথে আপিলির বেশি ঘুরে বেড়ানো রমণী। রাদীপ যে সামান্য হলেও মাদকাসক্ত তা আমি জানতাম। আজ আপিলির এক কালপ্রিটের বিনাশ হলো। এখন রুহুল আমিন। তবে রুহুল আমিনকে ধরাশায়ী করতে হবে ওর অবৈধ ব্যবসাতে, মাদক ব্যবসা। যখন পাচার করার সময় ওর ট্রাকগুলো ধরা পড়বে তখন ওর কোটি টাকা লোকসানের সাথে মানহানি। আহনাফ চিন্তিত হয়ে বলল, তোর কি মনে হয় সে পারবে? সে তো রাবিদের মামাতো ভাই, আমাদের সাহায্য কেন করতেছে? মার্শাদ বাঁকা হেসে বলে, কারণ রাদীপ তার মামাতো ভাই নিহাদের হবু স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করেছিল, সাথে রুহুল আমিনও যুক্ত। নিহাদ খুব ভালোবাসত তার হবু স্ত্রীকে। 7 বছরের প্রেমের পর বিয়ে করবে ঠিক করেছিল। রাদীপ ওই ঘটনার পর বিদেশ চলে গিয়েছিল, অনার্সে ক্রেডিট ট্রান্সফার করেনি। নিহাদ ও নিহাদের বর্তমান স্ত্রী সাথী ছাড়া কেউই জানতো না। সাথী হচ্ছে কথা মানে নিহাদের সাথে, যার 7 বছরের সম্পর্ক ছিল তার আপন ছোট বোন। সাথী নিজের বোনের মৃত্যুর প্রতিশোধের জন্য নিহাদকে বিয়ে করেছিল কথার মৃত্যু 4 বছর পরে। কিন্তু সব সত্যি জানার পরে সাথী নিহাদের সাথে মিলে রাদীপকে শাস্তি দিতে আমাকে সাহায্য করেছে। রবিন বলে, আর আশিক ভাইয়ের সাথে সাগরের ভালোই সখ্যতা। এক নরপশুর পতন হলো। তবে কথা হচ্ছে সাগরকে নিয়ে। সাগর কিন্তু রুহুল আমিনের সাথে হাত মিলিয়েছে মনে হচ্ছে, আর রাত্রিকে টোপ হিসেবে ব্যবহার করছে। রাত্রিকে কিভাবে এসব থেকে বাঁচাবো? মৃদুল হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, জানি না। ওরা 5 জন মিলে পরবর্তী কাজের ছক কষতে থাকে। পরের দিন আদিরা আহনাফের নাম্বার থেকে তার মাকে ফোন করে। আদিরার মা আদিরার কণ্ঠস্বর শুনে তৃপ্তি পান। 2 দিন সে অনেক চিন্তায় ছিল। আদিরার মা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করেন, তুই কেমন আছিস মা? আদিরা হালকা হেসে তার মাকে আশ্বস্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ মা, আমি ঠিকঠাকভাবে পৌঁছেছি। বাবা ও ভাই কেমন আছে? গ্রামে কোনো ঝামেলা হয়েছিল? কালকে আমাকে ফোন করতে বারণ করেছিল, যদি দেলোয়ার খোঁজ পেয়ে যায় তাই। আদিরার মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন,
আদিরা শেষোক্ত কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে। এত টাকা আব্বা কই পাইলো? 2 লাখ টাকা তো কম না। আদিরার মা মেয়েকে কি বলবেন বুঝতে পারলেন না। তিনি কিছু বলবেন তার আগেই আদিরার হাত থেকে মার্শাদ ফোনটা নিয়ে নেয়। হুট করে এমন হওয়ায় আদিরা চমকে ওঠে। মার্শাদ ফোন নিজের কানে নিয়ে আদিরার মাকে বলেন, আন্টি আমি মার্শাদ, চিন্তা করবেন না, আপনার মেয়ে একদম সুস্থ আছে আর ঠিকও আছে। আপনি কেমন আছেন আন্টি? আঙ্কেল কেমন আছেন? আর আপনার ছেলে? আদিরার মা বুঝতে পারলেন যে মার্শাদ চাইছে না আদিরা টাকার ব্যাপারে জানুক। আদিরার মা টুকটাক কুশল বিনিময় করে মার্শাদের সাথে কথা বলা শেষে মার্শাদ কল ডিসকানেক্ট করে দিয়ে আদিরাকে বলে, এই মেয়ে শোনো, আজকে তুমি এক্সট্রা বেশি সময় টিউশনে পড়াবে তো তৈরি হয়ে যাও। যাও, সন্ধ্যা 7টায় পড়ানোর সময় আজ। আমিও আজ এক্সট্রা সময় পড়বো, জলদি যাও। আদিরা মনের মধ্যে অসন্তোষ নিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। আদিরা যেতে যেতে বিড়বিড় করে বলে, তার কি আমাকে ধমক না দিয়ে কথা বললে হয় না? এমন কেন সে? কথার ব্যাচ কিছু বুঝি না। মার্শাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে আদিরার গমন পথে চেয়ে রয়। মার্শাদ নিজে নিজে স্বগতোক্তি করে, দিন দিন তুমি পরিবর্তন হচ্ছ। এখন তুমি মুখে না বললেও তোমার ভাবভঙ্গিতে প্রকাশ পায়। বড্ড অবাধ্য যে তুমি, তাই তো তোমাকে ধমকের উপর রাখতে হয়। যেদিন তুমি আমার হিয়ার মাঝে স্বেচ্ছায় ডুববে, সেদিন তোমার শহরে ভালোবাসার বর্ষণ ঘটাবো আমি। মার্শাদ এক পা করে পেছাতে থাকে পকেটে দুহাত পুরে, সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর আহনাফদের সাথে টঙের দোকানে গিয়ে 5 বন্ধু মিলে সিগারেট ধরায়। সাগর চট্টগ্রাম থেকে ফিরে নিলয়কে ডেকেছে। নিলয় ঢাকাতেই থাকে। সাগর বলে, মার্শাদের কি খবর? নিলয় জবাব দেয়, রাত্রে বলল মার্শাদরা নাকি চট্টগ্রাম গিয়েছিল, সেখানে 1 রাত থেকে ফিরে এসেছে। সাগর বলে, এসব খবর তোর রাত্রি ফেসবুক দেখে এমনি পাবে, যা আমরাও পাবো। আর রাত্রিকে লাই দিস না। এবার রাত্রিকে দিয়ে মার্শাদের ব্যবস্থা করতে হবে। আর কতদিন অভিনয় করবি? কাজে লাগে এবার। মার্শাদের নাম খারাপ হবে পুরো ভার্সিটিতে, সবাই সিসি করবে। সাগর কথাটা বলেই হেসে উঠল। নিলয়ের মুখে হাসি ফুটল না। নিলয় কয়েকদিন ধরে রাত্রির প্রতি নিজেকে দুর্বল অনুভব করছে। যেখানে সে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য রাত্রির সাথে অভিনয় করছিল, নিলয় মাথা নাড়িয়ে রাত্রির চিন্তা ঝেড়ে ফেলতে চাইল। ফাঁকা রাস্তায় কিছুক্ষণ পর পর 1-2 প্রাইভেট কার ও রিক্সা দেখা যায়। আর পশ্চিম আকাশে ঈষৎ লালাভ গোধূলির আভা। দুজন মানব মানবী পাশাপাশি হেঁটে চলেছে। বাতাসে আজ শীতল অনুভূতি হচ্ছে। আকাশ কিছুটা কৃষ্ণ মেঘের ছায়া পরিলক্ষিত হচ্ছে। আদিরা মাথায় ওড়না টেনে দেয়াটা বারবার পড়ে যাচ্ছে। শুষ্ক চুলগুলো চোখে মুখে বারবার ভিড় জমাচ্ছে আর আদিরা হাত দিয়ে সেগুলো সরিয়ে নিচ্ছে। মার্শাদ সেই দৃশ্য আর চোখে অবলোকন করছে। মার্শাদ ইচ্ছে করে আজ রিক্সা নেয়নি। অদ্ভুতভাবে আদিরা একটা প্রশ্নও করেনি রিক্সা না নেওয়াতে। 2 জন মানব মানবীর মনে প্রথম প্রেমের অনুভূতি। মার্শাদ নিজের পকেট থেকে একটা কিটক্যাট ও একটা ডেয়ারি মিল্ক চকলেট বের করে আদিরার দিকে বাড়িয়ে দেয়। আদিরা হাঁটতে হাঁটতে থেমে যায়। মার্শাদও থেমে যায়। মার্শাদ বাঁকা হেসে বলে, তোমাকে রেড ও পার্পলের মিশ্রণে ঠিক এই চকলেট দুটোর মতো লাগছে, তাই চকলেট দুটোকে সঠিক পাত্রে হস্তান্তর করলাম। আদিরা অবাক হয়ে বলল, আপনি কিসের সাথে কি মেলালেন? আপনার কথা আমি বুঝতেই পারি না। মার্শাদ সামনের দিকে অগ্রসর হয়ে বলল, অত বুঝে কাজ নেই। বেশি বুঝলে তোমার ড্রাই হেয়ার আরো ড্রাই হয়ে পড়বে ঝরে। কম কম বুঝবে, বুঝেছ? আদিরা হাঁ হয়ে গেল মার্শাদের কথা শুনে। নিজের চুলে হাত দিয়ে ঠোঁট উল্টালো। শহুরে মেয়েদের মতো চুলের যত্ন নেয় না বলে তার কোমর ছাড়ানো চুলগুলো শুষ্ক প্রকৃতির। তার চুল নিয়ে কেউ কিছু বলুক সেটা তার একটুও পছন্দ না। সে দ্রুত পা চালিয়ে মার্শাদের পাশাপাশি গিয়ে বলল, আপনি আমার চুল নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আমার চুলে আমি মায়ের বানানো খাঁটি নারিকেলের তেল ব্যবহার করি। আজ শ্যাম্পু করাতে এমন উঠছে। মার্শাদ পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে। আদিরার কথার জবাব দিচ্ছে না। আদিরা ভ্রু কুচকে হাঁটতে হাঁটতে মার্শাদের জবাবের অপেক্ষা করলো, কিন্তু মার্শাদের নীরবতা আদিরাকে হতাশ করলো। আদিরা মুখ ফুলিয়ে চলতে লাগলো। আকাশের ঘন ঘন ক্ষণে ক্ষণে মন খারাপ হয়, তাই বলেই তো নিজের বুক চিরে অঢেল অশ্রু বর্ষণ আকারে বিসর্জন দেয় সে।
টিউশন করিয়ে ফেরার পথে মাঝ রাস্তায় মেঘে মেঘে গর্জন সহ বৃষ্টির দেখা মিলল মার্শাদ ও আদিরার। মেঘের চিৎকার তো বহু পূর্ব থেকেই শোনা যাচ্ছিল, তবে আবহাওয়া যে এতক্ষণ থম মেরে থাকবে বুঝতে পারেনি। রিক্সা খুঁজছিল দুজনে। এখন দুজনে একটা দোকানের ছাদের নিচে আশ্রয় নিয়েছে। দুজনেই হালকা ভিজে গেছে। দোকানের টুলে বসে আছে দুজনেই। দোকানদার ছাড়া আর কোনো মানুষজন নেই দোকানে। একটা ছোটখাটো খাবারের দোকান। সেখানে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, পুরি ও জিলাপি বিক্রি হয়। দোকানের সব খাবার শেষের পর্যায়ে, তবে দোকানিকে জিলাপি বানাতে দেখা যাচ্ছে। মার্শাদ ফোনের দিকে নজর দিয়ে কিছু একটা করছে, আর আদিরা দোকানির জিলাপি বানানো দেখে যাচ্ছে। আদিরা উঠে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলো, চাচা, এই বৃষ্টির মধ্যে তো কোনো খরিদ্দার নেই আপনার, তাছাড়া রাত তো ভালোই হয়েছে, এখন জিলাপি ভাজছেন কেন? দোকানদার তার ক্লান্ত শ্রান্ত মুখশ্রীতে হাসির ফোয়ারা এঁকে বললেন, আমার ছোট মাইয়াটা জিলিপি অনেক পছন্দ করে। আমি রাতের বেলা বাড়িতে গেলে ওর আমারে জড়িয়া ধইরা জিলিপির জন্য আহ্লাদ করে। বড় দুই ফোলা মাইয়ার পর আমার এই ছোট মাইয়া, বয়স তো আর কম হইল না আমার। এই বয়সে ছোট একটা মায়ার আহ্লাদ ফেলতে পারি না, তাই তো সব বিক্রি শেষে ওর জন্য জিলিপি ভাইজা লইয়া যাই। তো ওই মাইয়া ওর মায়েরে আমারে ওর ভাইয়েরে না দিয়া খায় না। বড় মায়ের তো বিয়া দিছি। আদিরার মনে হুট করে খুব সুখ কাজ করলো। সেও ছোটবেলা তার বাবার কাছে জিলাপির বায়না করতো অনেক। আদিরার বাবা দোকান থেকে ফেরার সময় অনেক খুঁজে পরিচিত দোকানে বলে হলেও জিলাপি আনতো। আদিরার চোখে হুট করে অশ্রুকণারা ভিড় জমাতে শুরু করলো। আদিরা দোকানিকে বলে, চাচা, আমার জন্য কয়েকটা জিলাপি বানাতে পারবেন? আমারও জিলাপি অনেক পছন্দের, বৃষ্টির মধ্যে খুব গরম গরম জিলাপি খেতে ইচ্ছে করছে। দোকানি কিছু একটা ভাবলেন। আদিরা দোকানিকে ভাবতে দেখে বলে, 1 পোয়া পরিমাণ দিলেই হবে, আমি মূল্য চুকিয়ে দিব, তাও মানা করবেন না। দোকানি আদিরার সরল মুখপানে তাকিয়ে আশ্বস্ত হাসলেন। তারপর বললেন, না গো মা, তোমার টাকা দেওয়া লাগবো না। আমি তো আমার মায়ের জন্য জিলিপি বানাইতেছি, আর তুমিও আমার মায়ের মতোই। এই কয়টা জিলিপির টাকা আমি নেবো না। আদিরা কিছুক্ষণ ভাবলো। দোকানি অনেকটা বয়স্ক, তাই আদিরা বিক্রি না হওয়া খাবারগুলো দেখে দোকানিকে বলল, তাহলে চাচা, আমি আপনার থেকে 5টা সিঙ্গারা, 5টা পুরি, 3টা আলুর চপ ও 3টা বেগুনি নিব। পেঁয়াজও তো নেই, আর জিলাপি ফ্রি। ওগুলোর টাকা কিন্তু নেবেন, হ্যাঁ? দোকানি হেসে আদিরার মাথায় হাত রাখলো। যে কয়টা করে প্রতিটা পদের খাবার সে আদিরা নিচ্ছে, তার প্রতিটাতে আরো 2টো করে অবশিষ্ট থাকবে আদিরার নেওয়ার পর। দোকানি সেগুলো তার মেয়ের জন্য নিয়ে যেতে পারবে। আদিরা যেহেতু সন্ধ্যার সময় বেরিয়ে এসেছে, তাই মেসে আর ভাত রান্না করা নেই। দুপুরে সকালে রান্নায় খেয়েছিল। একটু তরকারি আছে, যেটা সে গরম করে রেখে দেবে সকালের জন্য। কেনা খাবার সে রাতের খাবারের জন্যই নিবে। একা তো এতগুলো খেতে পারবে না। মার্শাদকে সে মনে মনে ট্রিট দিতে চাইলো। আদিরা মার্শাদের পাশে বসে একটু হালকা করে শব্দ করলো, কিন্তু মার্শাদের ভাবান্তর নেই। মার্শাদ কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে বাহিরের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। আদিরা কিভাবে মার্শাদকে ডাকবে বুঝতে পারে না। গায়ে হাত দিয়ে ডাকবে নাকি অন্যভাবে। অতঃপর আদিরা চিন্তায় পড়ে গেল। কিছু একটা ভেবে আদিরা দোকানদারের কাছ থেকে খাবারগুলো প্যাকেট করে নিয়ে এসে মার্শাদের পাশে বসে প্যাকেটটা মার্শাদের সামনে বাড়িয়ে দিল। সামনে হুট করে প্যাকেট দেখে মার্শাদ কান থেকে হেডফোন খুলে আদিরার দিকে ঘুরে ভ্রু কুঁচকে তাকালো। মার্শাদের এহেন দৃষ্টিতে আদিরা থতমত খেয়ে গেল। আদিরা গলার স্বর খাদে নামিয়ে বলল, এখান থেকে কিছু খান। মার্শাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আদিরা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বলে, এমনি, আমি কিনেছি তো, আর আপনি সাথে আছেন, আপনিও তো আমাকে কত কত সাহায্য করেছেন, কিন্তু আমি আপনার জন্য কিছুই তো করিনি, একটু ভাজা পোড়া খাবার খেতে বলছি আর কি। মার্শাদ প্যাকেট থেকে একটা সিঙ্গারা নিয়ে বলল, ট্রিট দিচ্ছ? ট্রিট দিলে নিজের হাতে রান্না খাও, তাহলেই হবে। আর তুমি এতগুলো কিনেছো কেন? আমাকে খাওয়াতে? রাতের বেলা ভাজা পোড়া এত কে খাবে? আদিরা হেসে বলে, আমি মেসে গিয়ে আর রান্না করব না, আজকে এগুলোই খাবো। আর পরিমাণে বেশি কিনেছি যাতে দুজনেই খেতে পারি।
দোকানদার চাচাকে জিলেপি ভাজতে দেখে তার কাছে জিলেপি কিনতে গিয়েছিলাম। তখন তিনি তার মেয়ের জন্য ভাজছেন বলে টাকা নেবেন না, তাই ভাবলাম তার বিক্রি না হওয়া কিছু খাবার কিনে নিই। বৃষ্টি না থাকলে এখন মনে হয় তিনি আরও কিছু বিক্রি করতে পারতেন। মার্শাদ হাসলো। এই সরল ও সাফ মনের মেয়েটার প্রতিটা কাজে সে মুগ্ধতা খুঁজে পায়। সঠিক কী কারণে মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছিল নিজেও বুঝতে পারে না সে। মনে হয় সব কিছুতেই ভালোবাসা খুঁজে পায়। মার্শাদ আরও কয়েকটা ভাজা পোড়া নিল, আদিরাও নিল। এরপর প্রতিটা একটা একটা করে আইটেম আদিরা প্যাকেটে পেঁচিয়ে ব্যাগে নিয়ে নিল। যা খেয়েছে তাতে তার পেট ভরে গিয়েছে, বাকিগুলো ভাবছে রুমমেটকে দেবে। আদিরা দোকানদারের কাছ থেকে গরম গরম জিলাপি নিয়ে মার্শাদকে দিল। মার্শাদ একটা জিলাপি হাতে নিয়ে দেখে আদিরা গরম গরম জিলাপি কত তৃপ্তি নিয়ে খাচ্ছে। মার্শাদ দেখলো জিলাপিগুলো এখনো অনেকটা গরম। মার্শাদ জিলাপি হাতে নিয়ে এক ধ্যানে আদিরার খাওয়া দেখছে। আদিরা খেতে খেতে মার্শাদের দিকে তাকিয়ে ওকে জিলাপি হাতে নিয়ে থাকতে দেখে ইশারা করে। তারপর মুখে জিলাপিটা শেষ করে বলে, আপনি খাচ্ছেন না কেন? গরম গরম জিলিপি অনেক মজা লাগে, খেয়ে দেখেন। মার্শাদ যেন কোনো একটা ঘোরে পড়ে গিয়েছিল। আদিরার মুখ নিঃসৃত শব্দ ঘোর থেকে বের হয়ে আসে। আদিরাকে উদ্দেশ্য করে বলে, কারো এত তৃপ্তি করে খাওয়া দেখে আমার মন এমনিতেই ভরে গেছে। তারপর মার্শাদও জিলিপি খেলো। আদিরা জিলিপি খাওয়ার মধ্যে এতটাই মজে ছিল যে কথার অর্থ বোঝার চেষ্টা করলো না। এদিকে বৃষ্টির তেজ থেমে এসেছে। ঘড়ির কাঁটায় 9:30 একটু বেশি বাজে। 10টার মধ্যে মেসে ও হোস্টেলে ঢুকতে হবে। আদিরা ও মার্শাদ দুজনেই হন্তদন্ত হয়ে ছুটছে নিজ নিজ গন্তব্যে। কয়েকদিন পর ভার্সিটির ছুটি শেষ। শূন্য ক্যাম্পাস আবারও মুখরিত ছাত্রছাত্রীর কলরবে। আজ বেশ অনেক দিন পর মাহির, ইমতি, সাবিহা ও আদিরার দেখা। 4 জন ক্লাস শেষে কদম গাছের কাছে গেছে। আজ ছবি আঁকবে না, তবে আজ ওরা কদম গাছের নিচে প্লাস্টিকের কিছু একটা বিছিয়ে একসাথে খাবার খাবে। আদিরা বেশি করে ডাল, সবজি ও ভাজি করে এনেছে, আর রুটি পরোটা ওরা হোটেল থেকে কিনে এনেছে। আদিরারা 4 জন হেসে মজা করে খাচ্ছে, তখন সেখানে মার্শাদরা সবাই হাজির হয়। সুমি, মৌমি ও রাত্রিকে দেখে মাহি উৎফুল্লিত হয়ে বলে, কেমন আছো আপুরা? আসো বসো না। ওরা বসে। মার্শাদরা 5 ছেলে আর বন্ধুকে মাহি কিছু বলল না দেখে ওরা তীক্ষ্ণ নজরে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি সেটা দেখে মুখ বাঁকিয়ে বলে, তোমরা এভাবে ছোঁয়ার মতো চেয়ে আছো কেন? যাও ভাগো এখান থেকে। রাহিন বলে, তুমি আমাদের বসতে বলবে না পুচকি? মাহি রাহিনের কথা শুনে চোখ ছোট ছোট করে বলে, না না, আমাকে তুমি পুচকি বলো কেন? রাহিন ভাইয়া, আমাকে তোমার বাচ্চা মনে হয়? যাও সরো এখান থেকে। রাহিন কিউট করে বলে, ওলে আমার কিউটিয়া পুরে, তোমার এই ভাইকে দেখে তোমার একটু মায়া হয় না? মাহি ঠোঁট উল্টিয়ে বলে, না, হয় না। যাও। আর এই টেরা চোখের লোকটাকেও নিয়ে যাও। কেমন করে তাকিয়ে আছো দেখো, যেন চোখ দিয়ে গিলে খাবে। এই দাভাই, তোর এই বন্ধুটাকে বল, এমন করে তাকালে আমি মোটেও ভয় পাই না। মার্শাদ, রাহিন, মৃদুল ও রবিন আহনাফের দিকে তাকালো। আহনাফ ওদেরকে তাকাতে দেখে গম্ভীর স্বরে বলে, তোদের বোনকে বলে দে, আমি যেভাবে ইচ্ছে দেখাবো, তাতে তার কি? মাহি মুখ ভেঙচি দিয়ে খাওয়াতে মন দিল। রাহিনের খিদে পেয়েছে এমনিতে। সে আদিরাকে রিকোয়েস্ট করে বলে, আপু, আমাদের দিকে একটু নজর দেন না, মানে একটু খেতে দেন। আদিরা মুচকি হেসে বলে, বসেন ভাইয়া, কিন্তু এতজনের পরোটাতে মনে হয় হবে না। আমরা তো বেশি করে পরোটা আনিনি। মৃদুল হুট করে বলে ওঠে, আমি ফোন করে আনিয়ে নিচ্ছি। হোটেল বয় মতিনকে বললে দিয়ে যাবে। অতঃপর রাহিন, মৃদুল ও রবিন মাহিদের সাথে বসলো। মার্শাদ ও আহনাফ দাঁড়িয়ে আছে। মৃদুল তা দেখে বলে, তোদের কি নিমন্ত্রণ পত্র দিতে হবে? বস। মার্শাদ গম্ভীর স্বরে বলে, আমাদের তো বসতে বলেনি। রবিন ভ্যাবলার মতো বলে, রাহিনকে তো বললো, তো সবাইকে বলা। মার্শাদ ও আহনাফ ঠায় দাঁড়িয়ে থাকে। তখন সাবিহা হেসে বলে, আপনারাও বসেন ভাইয়া। তারপর ওরা দুজন বসে, কিন্তু একটা ভাব নিয়ে। মাহি ওদের দুজনের ভাব দেখে চোখ মুখ বাঁকিয়ে বলে, ঢং, এত ঢং যে কই পায়, আলাদা করে বলতে হবে এদের।
আদিরা মাহিকে কনুই দিয়ে খোঁচা দেয় এভাবে না বলতে। মাহি মুখ ঘুরিয়ে খেতে থাকে। আদিরা সবার দিকে পরোটা ও সবজি এগিয়ে দেয়। হোটেল বয় মাহিনকে অনেকগুলো পরোটা ও কিছু ভাজি কোথাও নিয়ে যেতে দেখে সাগররা ডাক দেয়। মতিন ভয় ভয়ে সাগরের কাছে গেলে সাগর জিজ্ঞেস করে, এত খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? মতিন ভয়ে আমতা আমতা করে জবাব দেয়, ওই যে মৃদুল ভাই ফোন করে বলল এগুলো নিয়ে যেতে। নিলয় সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় নিতে বলেছে? মতিনের জবাব, উত্তরের কদম গাছটার কাছে। আমি যাই ভাই। এটা বলে মতিন দৌড়ে চলে যায়। সাগর, নিলয় ও বাকিদের বলে, চল তো দেখি গিয়ে। ওরা 6 জনেও সেখানে যেতে থাকে। হাসি ঠাট্টা মুখর পরিবেশ দেখে সাগরের সহ্য হচ্ছে না। সে ফুসফুস করছে 2 হাত মুঠোবন্দি করে। এদিকে নিলয় এক ধ্যানে রাত্রির রোদের মতো উজ্জ্বল হাসি ঠিকরে পড়া মুখশ্রী পর্যবেক্ষণ করে চলেছে। হৃদয় গহ্বরে এক অতিমাত্রার সুখ কাজ করছে, সাথে অজানা এক অস্থিরতা। নিলয়ের হাঁসফাঁস লাগছে, মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। নিলয় চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে, সাগর, আমার একটু কাজ আছে, আমাকে এখনই বাড়িতে যেতে হবে। সাগর কিছু বলল না, সেও এখান থেকে চলে গেল। নিলয় ওর বাড়ির জন্য চলে গেল। আহনাফ তীক্ষ্ণ নেত্রযুগল কুচকে মাহিকে পর্যবেক্ষণ করছে আর খাচ্ছে। মাহি এরকম পরোটা ভাজি আগে খেত না, কিন্তু এখন খাচ্ছে। মেয়েটার অনেক পরিবর্তন হচ্ছে। মার্শাদের নজর ফোনের দিকে। আজকে নতুন ভিপি ঘোষণা হবে। আশিক ভাই তাকে আধ ঘন্টার মধ্যে যেতে বলেছে অডিটোরিয়ামের কাছে। মার্শাদের এতে কোনো চিন্তা নেই, ভিপি যে সেই হবে তা কাল রাতেই জানা হয়েছে। আদিরা খাওয়ার ফাঁকে আর নজরে মার্শাদের দিকে তাকাচ্ছে। সে যে কয়দিন ধরে নিজের মধ্যে অস্থিরতা উপলব্ধি করতে পারছে, যা মার্শাদকে দেখলে তার হৃদকুঠিরে প্রকাণ্ড বিস্তৃত ঝড়ের সূত্রপাত হয়। নজর মেলাতে তার নজর ঝুঁকে আসে। আদিরার আর চোখে তাকানোর মাঝে মার্শাদ ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে নেত্রযুগল আদিরার সলজ্জ আখি যুগলে শুভ দৃষ্টি ঘটায়। আদিরা ধরা পড়ে অতি সত্ত্ব দৃষ্টি নিচু করে নেয়। মার্শাদ মুচকি হাসে। খাওয়া দাওয়ার পর্বের সমাপ্তির পর ওরা সকলে এখান থেকে যার যার ক্লাসে যাবে। তখন রাহিন বলে, আজ পেট আমার শান্তি। তোমরা পারলে প্রত্যেকদিন করে খাবার আনবে। হ্যাঁ। সকলে হেসে ওঠে। রিন্তি কিছুক্ষণ যাবৎ রাহিনের খাওয়ার ধরন দেখে কিছু বলতে চাইছিল। বলা বাহুল্য যে রাহিন একটু পেটুক টাইপের। রিন্তি মুখ ফসকে বলেই ফেলে, এরকম রাক্ষসের মতো খাওয়ার জন্য আপনাকে বলবো? রাহিন চোখ দুটো বড় বড় করে সচকিত দৃষ্টিতে তাকায়। রিন্তি সাথে সাথে নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে। বিড়বিড় করে বলতে চেয়ে জোরে বলে ফেলেছে সে। রিন্তি ব্যাপারটা ঘুরাতে আদিরাকে তাড়া দিয়ে বলে, এই জলদি চল, নোট করতে হবে, আর ক্লাসও তো শুরু হয়ে গেছে, চল চল। রিন্তি সবার আগে সেখান থেকে সটকে পড়ে। রাহিন আহনাফদের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। মৃদুল হেসে রাহিনের পেটে খোঁচা দেয়। নিলয় নিজের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাচ্ছে। তার বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব 1.5 ঘন্টার মতো। তাও সে সেকেন্ড ইয়ারের শেষে হোস্টেল নিয়েছে। তারপর থেকেই সে সাগরের সাথে অতিমাত্রায় মিশতে মিশতে বদলে গেছে। আগেও ফ্রেন্ডশিপ থাকলেও সে বর্তমানে নিলয়ের মতো ছিল না। সাগর কলেজ থেকেই ঝামেলাতে জড়ানো স্বভাবের, তবে নিলয় তার ঠিক উল্টোটা। কিভাবে যে সঙ্গদোষে খারাপ পথে ধাবিত হলো সে কয়েকদিন ধরে সেটাই উপলব্ধিতে আছে। তার হুট করে এই উপলব্ধির কারণ তার বোন নিহা। ছুটির মধ্যে একদিন রাত 3টে বাজে। নিহার রুমের বাইরে দিয়ে পানি খেতে যাওয়ার সময় নিহার ফিস ফিস কণ্ঠে কথার আওয়াজ পায় সে। নিহা একটা ছেলের সাথে প্রেম করে, আর ছেলেটার জন্য এই রাত 3টে বেজে গেছে। সে এই সময়ও জেগে হেসে হেসে কথা বলছিল। নিলয়ের তখন মনে পড়লো রাত্রিও তার সাথে এভাবেই কথা বলে। রাত্রিও তার বোনের মতো আশায় বুক বাঁধে। তাহলে সাগরের কথায় রাত্রির সাথে ধোকা খেলাটা তো ঠিক নয়। তখন সে কিসব ভাবতে ভাবতে রাত্রির সাথে 2 দিন যোগাযোগ করেনি, ফোন বন্ধ করে রেখেছিল। তৃতীয় দিন ফোন অন করে রাত্রির খানেকের বেশি মেসেজ ও মিসড কল দেখে তার বুক ধক করে ওঠে। কেন সে নিজেও জানে না। সে রাত্রিকে তৎক্ষণাৎ ফোন করলে রাত্রি কেঁদে কেঁদে কথা বলে। তারপর থেকেই সে রাত্রির প্রতি নিজেকে অনেক দুর্বলতা বুঝতে পারে। নিলয়ের মাঝে মাঝে মনে হয় যদি তার বোনকেও কেউ এভাবে কষ্ট দেওয়ার পরিকল্পনা করে থাকে। এক ভীতু মনের ভাই সে।
নিজের সদ্য কলেজ পড়ুয়া বোনকে নিয়ে তার ভয়ের শেষ নেই। পৃথিবীর প্রতিটা ভাই যদি সময় থাকতে থাকতে তার বোনের সাথে নিজের প্রেমিকা বা স্ত্রীর মানসিক অবস্থার তুলনা করে, তাহলে সমাজ সুস্থ হতে খুব বেশি সময় লাগে না। শ্রাবণ মাসের আর 2 দিন বাকি। আজ সারাদিন গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হালকা ছাট গায়ে লাগলেও তার অতিমাত্রায় কম। ভার্সিটি ছুটির পর আদিরা টিউশনে যাচ্ছে। সে রাতের টিউশনটার 2 দিন থেকে বিকেলে পড়ায় সেটাতেই। আদিরা সামনের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে তার পেছনে কেউ আসছে। আদিরা পেছনে ঘুরে দেখে এক ছোট্ট বাচ্চা মেয়ে, 1 হাত ভর্তি কদম ফুলের গুচ্ছ আর এক হাতে একটা ডালা, যেটাতে কাঠগোলাপ ও বকুল ফুলের সমাহার। আদিরা এত সুন্দর ফুল দেখে হাঁ করে তাকিয়ে রয়। আদিরাকে অবাক করে দিয়ে বাচ্চা মেয়েটা আদিরার কাছে এসে কদম ফুলগুলো আর ফুলের ডালাটা দেয়, তারপর দৌড়ে চলে যায়। আদিরা এই কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে রয়। ডালাটার উপর এক শুভ্র রঙের কাগজ প্রজাপতির মতো করে শেপ করা আছে। আদিরা কাগজটা হাতে নিয়ে খুলে দেখে